নমস্কার, আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। 2024 সালের জুলাই আগস্ট মাস থেকে বাংলাদেশে যে রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত তা ক্রমে রূপ নিয়েছে গভীর অস্থিরতা ও সহিংসতার। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন খুব দ্রুতই তার মূল পথ চলা হারিয়ে পরিণত হয় ক্ষমতা বিরোধী হিংসাত্মক কার্যকলাপে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে উগ্র ভারত বিরোধী প্রচার ও হুমকি। অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের এই রূপান্তর শুধু বাংলাদেশের পরিস্থিতিকেই অস্থিতিশীল করেনি, বরং তার সরাসরি প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে। 2024 সালের জুলাই আগস্ট মাস থেকে বাংলাদেশের যে রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছিল তা এক ভয়াবহ অস্থিরতার চেহারা নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। সহিংসতা, ভাঙচুর ও উস্কানিমূলক রাজনীতির জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে পরিস্থিতি। পর্যবেক্ষকদের মতে এই অস্থিরতা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নয়, বরং এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত ভারসাম্যের উপর। গত বছরের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনটি প্রথম দিকে বিবেচিত হয়েছিল ছাত্র সমাজের ন্যায্য দাবির প্রতিফলন হিসেবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই গতিপথ পাল্টে যায় সেই আন্দোলনের। অভিযোগ উঠেছে এই আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার সহিংস রাজনৈতিক অভ্যুত্থানে পরিণত করা হয় পরিকল্পিতভাবে। এই রূপান্তরের পেছনে সুসংগঠিত রাজনৈতিক ও মৌলবাদী শক্তির ভূমিকা ছিল বলে দাবি করছেন বিশ্লেষকরা। আন্দোলনের সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে ভারত বিরোধী প্রচার। ভারতকে লক্ষ্য করে কটূক্তি, হুমকি এবং আগ্রাসী বক্তব্য চলে আসে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে। অনেকের মতে এটি কেবল আবেগঘন প্রতিক্রিয়া নয়, বরং একটি পরিকল্পিত কৌশল যার উদ্দেশ্য ভারত বাংলাদেশ সম্পর্ককে দুর্বল করা এবং সৃষ্টি করা আঞ্চলিক অস্থিরতা। সাম্প্রতিক সময়ে এক তথাকথিত ছাত্র যুব নেতার মৃত্যুকে কেন্দ্র করে এই নতুন মাত্রা পায় ভারত বিদ্বেষ। শুরু থেকেই পরিস্থিতির উপর নজর রেখে সংযত কূটনৈতিক অবস্থান বজায় রেখেছিল ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষায় বারবার আলোচনার পথ খোলা রাখে নয়াদিল্লি, কিন্তু কূটনৈতিক মহলের একাংশের মতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের এই সংযমকে দেখেছেন দুর্বলতা হিসেবে। একই সঙ্গে অভিযোগ উঠছে নতুন শক্তির প্রভাবেই মৌলবাদী এবং ভারত বিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে বাংলাদেশের জামায়াত ও মৌলবাদী নেতাদের উস্কানিমূলক মন্তব্য। ভারতের 7 সিস্টার অঞ্চল কিংবা চিকেন নেক করিডোর দখলের হুমকি বাস্তবতার বাইরে হলেও এই ধরনের বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এইসব হুমকির উদ্দেশ্য আদতে ভয়ের পরিবেশ তৈরি করা এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করা বলে মনে করছেন বিশ্লেষক মহল। এই উত্তেজনা সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের অবস্থিত ভারতীয় কূটনৈতিক মিশনগুলিতে। ঢাকা সহ বিভিন্ন শহরে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ, চট্টগ্রামে ইট পাটকেল নিক্ষেপ এবং সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টার ভিডিও সামনে আসে। এরপরই নিরাপত্তার প্রশ্নে কড়া সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ঢাকা সহ একাধিক শহরে ভারতীয় সহকারী হাই কমিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বাংলাদেশিদের জন্য স্থগিত করা হয় ভারতীয় ভিসা পরিষেবাও। ভারতের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি, শিলিগুড়ি এবং আগরতলায় বাংলাদেশি কূটনৈতিক মিশন থেকে ভারতীয়দের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই পাল্টা কূটনৈতিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন করে তৈরি করেছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে ভারত স্পষ্ট করে দিয়েছে যে কূটনৈতিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থে করা হবে না কোনো আপোষ। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে তার প্রভাব দুই দেশের সম্পর্কের উপর পড়তে পারে দীর্ঘমেয়াদে। এই টানাপোড়েন শেষ পর্যন্ত সংঘাতের দিকে যাবে নাকি সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে এখনো পর্যন্ত 5টি সফল কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিটি কিডনি ট্রান্সপ্লান্টে বিনামূল্যে হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন এবং ভারতীয় দন্ত সমিতি ত্রিপুরা রাজ্য শাখার 24তম বার্ষিক সম্মেলনে যোগদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে এখনো পর্যন্ত 5টি সফল কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে যেখানে প্রায় 45 লক্ষ টাকা খরচ করতে হয়, এই ক্ষেত্রে সেখানে তা করা হয়েছে বিনামূল্যে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী দিনে মৃতদেহ থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রক্রিয়া শুরু হবে বলে ওই দিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আরেকটা খুশির বিষয় যে আমি আজকে আসার সময় ডোনার মিনিস্ট্রির সাথে আজকেও সকালে একটা প্রোগ্রাম ছিল,
তো এই ডোনার মিনিস্ট্রি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির ব্লেসিংয়ে আমরা এই আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের আরেকটা নতুন বিল্ডিং তৈরির জন্য 202 কোটি টাকা দিয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি মনিটর করেছি, 2টো হোস্টেল হচ্ছে। আগামী দিন আমি বলছি এটা ধরতে হবে যে এটা 100 থেকে 150 সিট হবে আগামী দিন, এবং স্টুডেন্ট ও এমডিএস হবে, ইন্টার্নি হবে, তাদের থাকার ব্যবস্থা এরকম না আবার ভাঙো টুক করে ভাঙো। আমি সব কটা চেষ্টা করি, মনিটরিং করি, ইভেন যে তার টয়লেটটা কোথায় থাকবে, প্রপার হবে কি না, কমন যেন না হয়, একটা দুজনের থাকতে পারে। তো এইভাবে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ওনারা বলছেন যে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। আমাদের 3D প্রিন্টিং ল্যাব, লেজার ট্রিটমেন্ট, রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট, বিএসসি নার্সিং, তাছাড়া সরকারি ও বেসরকারি স্তরে এএনএম জিএনএমের কোর্স এখানে শুরু হচ্ছে। এতে করে বাইরে যাওয়ার যে একটা কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা ছিল পেশেন্টের, সেটা কিন্তু অনেকটা কম হয়েছে। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, কিছু দালালও কিন্তু হসপিটালের সামনে থাকে। কিছু হলে নর্থে আপনি দেখবেন আর এইখানে ট্রিটমেন্ট হয় না, যা নর্থে যাও, এই শিলচর যা এরকম বলে। কিন্তু এই দালালদের একটু দেখবেন। রাজ্যে দন্ত মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য বুধবারই ডোনার মন্ত্রক থেকে 202 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য থেকে বহিরাজ্যে রোগী রেফারের পরিসংখ্যান হ্রাস করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সিজা হাসপাতাল, আমরা এর মধ্যেই দেখেন মণিপুরে সিজা হসপিটাল ছিল, ওনাদের সাথে যখন কথা বললাম, এবং ওনারা কিন্তু এস্টাবলিশড হসপিটাল এবং মেডিকেল কলেজ ওখানে মণিপুরে ওনাদের আছে, তাই তো মেডিকেল কলেজ আছে। তো আমরা লোকও পাঠিয়েছিলাম। তো ওনারা এসে এখন পর্যন্ত ওনারা এবং ওনাদের টিম এবং আমাদের ত্রিপুরার থেকেও আমরা ডাক্তার পাঠিয়ে, আমরাও চাইছি যাতে এদের এক্সপার্টাইজ জানে। তো আমরা ফুল টিম, নার্সিং থেকে আরম্ভ করে ডক্টরবাবুরা সবাই গেছেন। 5টা এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। একটা ট্রান্সপ্লান্ট করতে 35 থেকে 40 লক্ষ টাকা চাই, কিন্তু 1 পয়সাও পেশেন্টকে দিতে হয়নি। এবং 5টা যে মানে এই কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তারা যিনি পেয়েছেন সেও সুস্থ, যিনি দিয়েছেন সেও সুস্থ। আমরা প্রথম দিকে আমরা চাইছি যে একদম মানে যাতে 100% সাকসেস রেট আসে, একদম দেখে আমরা ট্রিটমেন্ট করছি। ডিজিজ পার্সন থেকেও কিন্তু নেওয়া যায়, অলরেডি মারা গেছে তার থেকেও কিন্তু কিডনি নেওয়া যায়। সেটা নেক্সট স্টেপে যখন এটা একটা সেন্টারটা এরকম হবে যে না মানে এইভাবেও মানে আমরা করতে পারবো, মানুষের মধ্যে একটা অন্য ধারণা যেন না হয়, সেটাও আগামী দিন হবে। যেহেতু ওরা এরকম তাদের অ্যাকাউন্টেবিলিটি দেখিয়েছেন, তাদের পারফরমেন্স দেখিয়েছেন, এর জন্য ওরা জায়গা চেয়েছে। মণিপুরের অবস্থা ভালো না, তো আমরা এখানে প্রায় এখানে ভেটেরিনারি কলেজের সাথে সেটাও অনেক সমস্যা, তারপর তো ওনাদেরকে জায়গা দিলাম। সমস্যা থাকবে। শীঘ্রই সুপার স্পেশালিটি এবং মাস্টার অব ডেন্টাল সার্জারি কোর্স চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার বলে দিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য ব্যবস্থায় বর্তমানে রাজ্যে 400টি এমবিবিএস আসন এবং 89টি স্নাতকোত্তর আসন রয়েছে। এই ক্ষেত্রে সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা প্রায় 100টি বৃদ্ধি করার জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকার 170 জনেরও বেশি বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে নির্বাচিত করা হয় মাত্র 45 জন প্রার্থীকে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য আরও এক প্রস্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা অধিকার নিয়ে প্রশ্ন নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংস ঘটনা এই উদ্বেগকে তীব্র করেছে আরও বেশি। হত্যাকাণ্ড, বাড়িঘর ভাঙচুর, ধর্মীয় স্থাপনার উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ক্রমশ বাড়ছে। তার উপর যুক্ত হয়েছে সংখ্যালঘু হিন্দুর ওপর নির্মম অত্যাচার এবং পুড়িয়ে মারার ঘটনা। এসব ঘটনায় শুধু একটি সম্প্রদায় নয়, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন নিয়েও প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় আগরতলায় বিক্ষোভ মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংস ঘটনা, হামলা, লুটপাট ও হত্যার অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দেশ বিদেশে। বিশেষ করে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড এই পরিস্থিতিকে এনে দিয়েছে আরও আলোচনার কেন্দ্রে।
বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। আপনারা জানেন, গত শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর অকৃত্য অত্যাচার চলছে এবং আমাদের যে ইসকনের যে প্রভু আছেন ওই প্রভুকে আজ পর্যন্ত জামিন দেওয়া হয়নি। তারপরেও দিনকে দিন হিন্দুদের উপরে যে অকৃত্য অত্যাচার চলছে এবং গত 3 দিন আগে দীপু দাস করে একজন সনাতনী হিন্দু, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং গতকালকে চিটাগাংয়ে রাউজানিতে 2টা হিন্দু ফ্যামিলিকে আগুন লাগিয়ে দিয়েছে ঘরের ভেতরে, তারা পিছন দিকে দরজা খুলে কোনো রকমের প্রাণ বাঁচিয়েছে। আজকে আরও ঘটনা হয়েছে মৌলভীবাজার এবং সিলেটে। এই যে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের প্রতিবাদে আমরা ভারতের যত সনাতনী ভাইয়েরা আছি আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি যেন হিন্দুদের উপর অত্যাচার না হয় এবং আমরা পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও আমরা জানাচ্ছি, দাবি রাখছি যেন এই ব্যাপারটা খুব শক্তভাবে হ্যান্ডেল করে। কারণ আপনারা জানেন গত 3 দিন আগে আমাদের সংঘের যে চিফ আমাদের মোহন বকবুজি বলেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য কোনো স্টেপ নেওয়া দরকার। এবং আমরা আবারও জানাচ্ছি যে যদি হিন্দুরা আসতে চায় হিন্দুদেরকে একটা সেফ প্যাসেজ দেওয়া উচিত। বিশ্ব হিন্দু পরিষদের দাবি সেটাই থাকবে। এই ব্যাপারে সমস্ত সনাতনী সমাজকে একত্রিত করার জন্য আজকে আমাদের বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সামাজিক উত্তেজনা ও ধর্মীয় উগ্রতার মিলিত প্রভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সংখ্যালঘুদের নিরাপত্তা। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর ভাঙচুর, জমি দখল, ধর্মীয় উপাসনালয়ে হামলা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরেই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যখনই অস্থিরতা দেখা দেয় তখনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সংখ্যালঘু সম্প্রদায়। বিরোধী রাজনৈতিক শক্তিকে চাপে রাখতে বা ভিন্ন মত দমন করতে সংখ্যালঘুদের টার্গেট করা হয় বলেও মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অনেক ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার বা দৃষ্টান্তমূলক শাস্তির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে সংখ্যালঘুদের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক। এদিন আখাউড়া সীমান্ত পর্যন্ত এই বিক্ষোভ মিছিল প্রদর্শনের সূচি থাকলেও শেষ পর্যন্ত বটতলা ফায়ার সার্ভিস চৌমুহনী সংলগ্ন এলাকাতেই এই মিছিলকে আটকে দেয় পুলিশ। সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখাচ্ছে, জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে, কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো, 2021 সালে ঘটনা ঘটেছে, 2022-এও ঘটেছে, ক্রমাগত 2025, এই 25-এর মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয়। বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে ক্রমাগত। কিন্তু তার সর্বশেষে বলতে পারি 2-3 দিন আগে যে ঘটনা ঘটলো, ন্যাক্কারজনক ঘটনা, সেটা হচ্ছে গিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের ভালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে। তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি ধর্ম অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত। তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই বিক্ষোভ র্যালি করছে। আপনাদের এই বিক্ষোভ র্যালিটা এখান থেকে শুরু হয়ে আমরা এই আমাদের বিশ্ব বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষত ভারত সহ বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালি ও হিন্দু সংগঠনগুলো এই ইস্যুতে প্রতিবাদ ও বিক্ষোভ সংঘটিত করেছে একাধিকবার। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন শুধু একটি দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ। এক্ষেত্রে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ এবং বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি স্বাভাবিক করতে হলে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু সুরক্ষায় গ্রহণ করতে হবে জিরো টলারেন্স নীতি, পাশাপাশি জরুরি নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা ফেরানো। অন্যদিকে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সংগঠনগুলিকেও কূটনৈতিক স্তরে এই ইস্যুতে সোচ্চার হওয়ার জানানো হয়েছে আহ্বান। এই ধরনের ঘটনা শুধু একটি সম্প্রদায় নয়, গোটা অঞ্চলের শান্তি ও সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ ত্রিপুরা সাব্রুমে শুরু হলো ইন্টারন্যাশনাল ধম্মদীপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়ে উঠতে চলা এই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। শিক্ষা প্রসারের পাশাপাশি কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন ও সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতিতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে শুরু হলো ইন্টারন্যাশনাল ধামাদীপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ। এই বহুল প্রতীক্ষিত প্রকল্প বাস্তবায়নের খবরে খুশি স্থানীয়রা। তাদের মতে এই বিশ্ববিদ্যালয় শুধু সাব্রুম নয়, বরং গোটা দক্ষিণ ত্রিপুরার শিক্ষা, কর্মসংস্থান ও আর্থ সামাজিক উন্নয়নে উন্মোচন করবে এক নতুন দিগন্ত। সাব্রুম মহকুমার পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকেল মধুসূদন দত্ত কলেজের ঠিক পেছনে এবং হ্যালিপ্যাড সংলগ্ন প্রায় 25 একর বিস্তীর্ণ জমির উপর গড়ে উঠছে এই আন্তর্জাতিক মানের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে এই স্থানটিকে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিশেষভাবে উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আইন থেকে শুরু করে প্যারামেডিক্যাল বা অন্যান্য যে সমস্ত প্রফেশনাল কোর্স আছে এগুলো সব পড়া যাবে। আন্তর্জাতিক যে ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, এতে যে শুধু সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা বা ত্রিপুরার যে একটা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে তা নয়, সারা পৃথিবী থেকে এখানে পড়তে আসবে। এইটা শুধুমাত্র নামে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নয়, এটা কাজেও ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, এবং সেই লক্ষ্যেই এইটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রবেশদ্বার সাব্রুম, সেটাকে আরও মহিমান্বিত করার জন্য এই ইউনিভার্সিটি একটা সময় ভূমিকা রাখবে। আমার বাড়ির সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার মধ্যে, সেখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গেলেই আমরা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি পাচ্ছি, যেখানে সমস্ত প্রকারের ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, প্যারামেডিক্যাল থেকে শুরু করে, ল থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টও সেখানে থাকবে। আজ থেকে হয়তো 5-7 বছরের মধ্যে আমরা দেখব সাব্রুম শহরে এবং তার সন্নিকট যে পশ্চিম জলভা নামক গ্রাম পঞ্চায়েত, তার এলাকার মধ্যেই কয়েক হাজার ছাত্রছাত্রী সেখানে লেখাপড়া করছে। এটা সাব্রুম মহকুমার জন্য, ত্রিপুরা রাজ্যের জন্য একটা পজিটিভ দিক। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আধুনিক ও বহুমুখী পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক একাডেমিক ভবন, প্রশাসনিক দপ্তর, গ্রন্থাগার, গবেষণাগার, ছাত্রাবাস, অতিথি নিবাস এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের তৈরি করা হয়েছে রূপরেখা। একটি ব্লকের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে মোট 5টি ব্লক নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রাথমিক পর্যায়ে। मैं रजिस्ट्रार हूँ धम्मदीपा इंटरनेशनल बुद्धिस्ट यूनिवर्सिटी का। ये हम लोगों का जो साइट पे अभी काम शुरू किया है, लास्ट 1 वीक से स्टार्ट हुआ है। अभी जोर से आज से ज़्यादा स्टार्ट किया गया। ये हम लोग को पहले 1 ब्लॉक यहाँ पर स्टार्ट किए हुए हैं, 5 ब्लॉक यहाँ बनना है अभी। सर ये कौन सा जगह है सर? ये है सबरूम, ये अभी ईस्ट जलीफा का इसमें पड़ता है, पंचायत में पड़ता है। तो अभी हम लोग जितना जल्दी हो सके इस कंस्ट्रक्शन को आगे ले जाना चाहते हैं और धीरे धीरे वहाँ से डिपार्टमेंट वाइज यहाँ पर शिफ्ट करेंगे। टेम्पररी कैंपस में ऑलरेडी वहाँ पर यूनिवर्सिटी चालू किया हुआ है। तो जितना जल्दी हो सके हम लोगों का प्रयास ये रहेगी, डिपार्टमेंट वाइज यहाँ का क्लासेस स्टार्ट करें। हम लोग का 26-27 सेशन को यहाँ पर लाने के लिए हम लोग प्रयास करें। দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে বিভাগ ভিত্তিক পঠন পাঠন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অস্থায়ীভাবে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে এবং 2026-27 শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এই নতুন ক্যাম্পাসে ক্লাস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞান, প্যারামেডিক্যাল, নার্সিং, কৃষি, ফার্ম মেশিনারি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ চালু করার পাশাপাশি বিভিন্ন কাউন্সিল কোর্স অন্তর্ভুক্ত করার রয়েছে পরিকল্পনা। শিক্ষার প্রসারের লক্ষ্যে আশপাশের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বাইরে থেকে আগত শিক্ষার্থীদের জন্য আবাসন, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে একই সঙ্গে। ভবিষ্যতে দেশ বিদেশের শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করবে এই বিশ্ববিদ্যালয়কে
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। ইন্টারন্যাশনাল ধামাদিপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দক্ষিণ ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে। শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হবে এই প্রকল্পের মাধ্যমে। স্থানীয় বাসিন্দাদের মতে এই বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার ফলে সাব্রুমে শিক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্য, পরিবহন এবং পর্যটন ক্ষেত্র পড়বে ইতিবাচক প্রভাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূর্ব থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের 5 শতাধিক অটোরিকশা শ্রমিক। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কোম্পানির কারণে আর্থিক, মানসিক এবং প্রতিদিন ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে অটো শ্রমিকদের। বাজাজ কোম্পানি পারমিট ছাড়াই অটো দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে এককালীন 20 থেকে 25,000 টাকা করে অগ্রিম আদায় করেছে বলে অভিযোগ শ্রমিকদের। অথচ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বহু শ্রমিক অটো কিংবা বৈধ কাগজপত্র কিছুই পাননি। ফলে রাস্তায় বেরোলে ট্রাফিক পুলিশের জিজ্ঞাসাবাদ ও জরিমানার মুখে পড়তে হচ্ছে তাঁদের। এই ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব থানার সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক অটো শ্রমিক। শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পূর্ব থানায় বাজাজ কোম্পানির নামে দায়ের করা হয়েছে মামলা। এই কোম্পানি পরিকল্পিতভাবে অটো শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। গরিব শ্রমিকদের কষ্টার্জিত টাকা লুট করা হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি বলে জানিয়েছেন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর। যে আমাদের এখানে শোরুম আছে, ওনারা গত 4 মাস ধরে বিভিন্ন পারমিট ছাড়া অটো মানুষকে দিয়ে দিচ্ছে। যেখানে নিয়ম আছে, সরকারি নিয়ম, যে পারমিট ছাড়া কোনো অটো বের করা যায় না। সেই জায়গায় 500-র উপরে অটো ওনারা দিয়েছেন, সেই লিস্ট আমাদের কাছে আছে। এবং তাদের কোনো পারমিট দেয়নি এবং তাদের থেকে যেভাবে পেরেছে, কেউ থেকে 20,000, 25,000, 30,000 এরকম করে তারা টাকা নিয়েছে। আজকে তারা 4 মাস ধরে ভুগছে এবং এই অটোগুলো এইভাবে দেওয়াতে কি হচ্ছে, তারা বিভিন্নভাবে বাড়ি থেকে বেরোনোর পর তাদেরকে ট্রাফিক করছে, তাদের ফাইন হচ্ছে, তাদেরকে আর্থিকভাবে নানাভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু একটা বাজাজ এতদিন ধরে ব্যবসা করছে, তাদের শোরুম, তারা এতটুকু প্রলোভন যে শ্রমিকদেরকে এইভাবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।